আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, একটু পুরানো ঘটনা বলি যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জামাতে ইসলাম বলেছে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং এনসিপি বলেছে যে সমঝোতা নির্বাচন হয়েছে। আমিও বলি হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং হয়েছে। তবে 12ই ফেব্রুয়ারি নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছিল এটা ঠিক। এই ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমেই আসলে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রিত হয়। ক্ষমতা গ্রহণ এবং ক্ষমতা থেকে বিচ্ছিন্ন হওয়া সবকিছুই ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হয়। এখন আজকের আলোচনা হলো 12ই ফেব্রুয়ারি নির্বাচনে কারা কারা ইঞ্জিনিয়ারিং করেছিল, কে কে এর সাথে জড়িত ছিল, এবং এই সরকারটি যদি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমেই ক্ষমতা এসে থাকে তাহলে এই সরকার টিকবে কতদিন, এই প্রশ্নগুলো থেকে যায়। এখন আমি একটা কথা বলতে পারি যে দেশের ভিতরে এমন একটা ঘটনা ঘটবে যে ঘটনার পরে এই সরকার আর টিকে থাকতে পারবে না, সরকার পড়ে যাবে। কারণ এই ইঞ্জিনিয়ারিং একের পর এক চলতেই থাকে এবং এই ইঞ্জিনিয়ারিং এর সাথে যারা জড়িত তারা তাদের স্বার্থ আদায়ের জন্য এই ইঞ্জিনিয়ারিং চালাতেই থাকে। তবে এখন প্রশ্ন হলো যে এই ইঞ্জিনিয়ারিং হয়েছিল কিনা, কারা করেছে এবং তাদের স্বার্থ কি, এবং এই সরকার টিকবে কতদিন, সেই সব নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব। আর সেই আলাপ আলোচনা শোনার জন্য বা সেই আলাপ আলোচনা বলার আগে আপনারা সবাই আমার দেশি আমার মা আমার এই চ্যানেল ইউটিউব চ্যানেলটিকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সাথে সাথে আমার দেশি আমার মা এই যে ফেসবুক পেজটাকে এটাকেও আপনারা সবাই ফলো করে আমার সাথে থাকবেন। সাথে সাথে আমার ভিডিওগুলো আপনারা শেয়ার দিবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন, আমাকে সহযোগিতা করবেন। আর কিছু অনুরোধ জানাই যে আমার আগের যে চ্যানেল ছিল সেই আগের চ্যানেলের যদি কোনো দর্শক শ্রোতা থেকে থাকেন নতুন ভাবে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। কারণ আমার আগের চ্যানেলের অনেকের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক হয়েছিল, ব্যক্তিগত যোগাযোগ হতো, আমি সেই সময়টাকে বা তাদেরকে মিস করি, তাই আমি তাদেরকে খুঁজছি। তো সম্মানিত দর্শক শ্রোতা, তো এখন হলো যে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন সেটা কি আসলে ইঞ্জিনিয়ারিং হয়েছিল কিনা এবং ইঞ্জিনিয়ারিং করলে কারা কারা করেছে, কিভাবে করেছে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা শুরু করছি। তার আগে যে ইঞ্জিনিয়ারিংটা কি, এই ইঞ্জিনিয়ারিং শব্দটা বলেছে জামাতে ইসলাম। তো জামাতে ইসলাম মাঝে মাঝে ইংলিশ কিছু কথা বলে, যেমন তত্ত্বাবধায়ক সরকার না বলে তারা বলে কেয়ারটেকার সরকার, এই তারা শুরু করেছিল কেয়ারটেকার সরকার দিয়ে, এবং এবার তারা বললেন যে ইঞ্জিনিয়ারিং। তো এক কথায় যদি বলতে হয়, সাদামাটা কথায় বলতে হয়, সাধারণ মানুষের বোঝার জন্য ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে যে নির্বাচনে কারচুপি করা, অর্থাৎ গড়াপেটা করা, অর্থাৎ যার জনসমর্থন নেই তাকে যেভাবেই হোক তাকে জনসমর্থন দেখিয়ে তাকে এমপি ঘোষণা করা বা তাকে নির্বাচিত করা। এখন এই নির্বাচনের সাথে যারা জড়িত থাকে তারাই এইটাকে হয় কোনো দেশের হুমকিতে হোক বা দেশের ভিতর কোনো রাজনৈতিক দলের হুমকিতে হোক বা টাকা পয়সা খেয়ে হোক, যেমনি হোক তারা এরকম ভাবে নির্বাচন ঘুরিয়ে দেয় রেজাল্টটা, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। দ্বিতীয়টা হলো এই ইঞ্জিনিয়ারিং করে কারা। ইঞ্জিনিয়ারিং করে হচ্ছে বাংলাদেশে সাধারণত দেখা যায় আমেরিকা এবং ভারত এবং বাংলাদেশের রাজনৈতিক দল থাকে, আর সুশীল সমাজ আরো থাকে, বাংলাদেশের কিছু বাহিনী এর সাথে জড়িত থাকে, সব মিলিয়ে এই ইঞ্জিনিয়ারিংটা হয়। তাহলে এবারে কারা কারা এই ইঞ্জিনিয়ারিং এ জড়িত ছিল? সাধারণত আমি যেটা বললাম যে ভারত আমেরিকা এই ইঞ্জিনিয়ারিং এর সাথে সবসময়ের জন্যই থাকে। কি কারণে থাকে? অন্য সারা পৃথিবীর অন্য দেশ অতটা মাথা ঘামায় না, বা চীনও তারা এত গভীরভাবে আসে না এই দুই দেশ যতটা করে। এখন কেন এটা করে? আমেরিকা সে ইঞ্জিনিয়ারিং করে শুধু বাংলাদেশের রাজনীতি না, সে সারা পৃথিবীতে যত এরকম ছোট ছোট দেশ আছে যেখানে সে তার ক্ষমতা প্রয়োগ করতে পারবে, সেই রাশিয়া, চীন
বা ফ্রান্স বা এই উন্নত বড় বড় দেশগুলো ছাড়া বাকি সব জায়গায় তার একটা হাত আছে, তার হাত থাকে, সে এই ইঞ্জিনিয়ারিং এর সাথে জড়িত থাকে বা করে। এবং কেন করে, যে সারা পৃথিবীতে আমেরিকার একটা বলয় তৈরি করে রাখতে সব সময়, যে আমেরিকার যে সারা পৃথিবীতে যে সরকারগুলো থাকবে তারা যেন আমেরিকার পন্থী হয়, যাতে চীন রাশিয়া পন্থী যারা আছে তারা যাতে একটা বলয় তৈরি করতে না পারে, তাদের বিরুদ্ধে জানি সবসময় একটা সমর্থন বিভিন্ন দেশে থাকে আমেরিকার প্রতি। এই কারণেই তারা করে। সাথে সাথে আমেরিকার আরো কিছু স্বার্থ আছে, যে কোথায় কোথায় কোন দেশে কিসের খনি আছে, সেই খনিগুলোকে দখল করতে হবে, সেখান থেকে নিতে হবে তাদের লভ্যাংশ বা যেভাবে হোক। এগুলো তো তাদের থাকে, রাষ্ট্রীয় স্বার্থ এর সাথে জড়িত থাকে। তাহলে বাংলাদেশে কি কারণে করলো, কি ছিল রাষ্ট্রীয় স্বার্থ, সেগুলো পরে আলাপ আলোচনা করব। এবং ভারত কি কারণে ইঞ্জিনিয়ারিং এর সাথে থাকে? ভারত থাকে হচ্ছে যে প্রথমেই হলো যে তার দেশের যে স্বাধীনতার সার্বভৌমত্ব সেটাকে যাতে অক্ষুণ্ণ রাখা যায় কোনোভাবে, তার ভারতের পার্শ্ববর্তী দেশগুলোতে এমন কোনো সরকার যাতে গঠিত না হয় তারা যাতে তার দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আঘাত না করে। এবং দ্বিতীয়টা হচ্ছে ভারতের যে ব্যবসা বাণিজ্য সেটা যাতে সঠিকভাবে থাকে। ভারতের ব্যবসা বাণিজ্য অর্থাৎ যে দেশে ইঞ্জিনিয়ারিং করবে সে দেশ থেকে যাতে সে লাভটা নিতে পারে। তবে বাংলাদেশে ভারতের ইঞ্জিনিয়ারিং করার কারণটা কি? বাংলাদেশে প্রথমেই ভারতের ইঞ্জিনিয়ারিং করার কারণ হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বটাকে ভারত নিয়ে নিতে চাচ্ছে, অর্থাৎ বাংলাদেশটাকে একটা পরাধীন দেশ হিসেবে রাখবে এবং এটা আস্তে আস্তে ভারতের করায়ত্ত হয়ে যাবে। এই চেষ্টা তার এই দীর্ঘ 16 বছর তারা করেছে, বা স্বাধীনতার পর থেকেই তারা করে আসতেছে। আর বাকি যে দুইটা বললাম, তাদের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং তাদের যে অর্থনীতি সেটা তো আছেই। তা এখন আসুন যে আমরা একটু পিছনের দিকে যাই। যেহেতু ইঞ্জিনিয়ারিং কথা হয়েছে, আমরা যদি আরো আগে যাই, সেগুলোর দরকার নাই, আমরা 2008 সাল থেকেই বলে আসি। 2008 সালে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ, এবং সেটা ভারত এবং আমেরিকা এর সাথে জড়িত ছিল, তারাই ক্ষমতা নিয়ে আসছে। এবং এগুলো অনেক কিছু এখন প্রকাশ হয়ে গেছে, যারা তৎকালীন সময় ইঞ্জিনিয়ারিং এর সাথে জড়িত ছিল তারাও বলে দিয়েছে, বা সেই সময়কার প্রবীণ যারা রাজনীতিবিদ আছে বা কিংবা সাংবাদিক আছে তারাও এগুলো বলে দিয়েছে কিভাবে কিভাবে ইঞ্জিনিয়ারিং হয়েছিল, এবং সেই ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে কিভাবে হারানো হয়েছিল। মাত্র বিএনপিকে 27টা বা 30টা আসন দিয়েছিল, আর বাকিটা সবই আওয়ামী লীগকে দিয়েছিল। এগুলো সব ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হয়েছিল, এগুলো আমরা সব জানি। তো এখন এবারে ইঞ্জিনিয়ারিংটা কারা করলো এবং কিভাবে হলো, সেটা হচ্ছে আপনারা জানেন 5ই আগস্ট যে সরকার পালিয়ে যাওয়ার পরে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেই বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক মেরুকরণ শুরু হয়েছিল, যার ভিতরে একটা ছিল মব কালচার। এই মব কালচারের সাথে জড়িত ছিল এনসিপি এবং ছিল জামাত ইসলাম, জামাত শিবির। এবং জামাত শিবির তারা সবসময়ের জন্যই জামাত ইসলাম থাকতো বাংলাদেশের 4 নাম্বার রাজনৈতিক দল, এবং তারা সবসময় যে কোনো একটা দলের পিছনে পিছনে থাকে, তারা সামনে এসে সেই ভূমিকা কখনোই দেখাতে পারে নাই, কারণ তাদের জনসমর্থন একেবারেই কম এই কারণে। তবে এইবারে এসে কি কারণে যেন তারা ক্ষমতায় যাবে বা ক্ষমতার স্বপ্ন তারা দেখতেছিলেন, এবং এই ক্ষমতাটা যে স্বপ্ন তারা দেখতেছিলেন, এই স্বপ্নটা তাদেরকে কে দেখিয়েছে সেটা হচ্ছে প্রশ্ন। এই ক্ষমতাটা তারা যখন কে দেখিয়েছে সেটা বিষয়ে বলতেছি, যখন শেখ হাসিনা ক্ষমতা থেকে ফেলে দেওয়া হবে শেখ হাসিনাকে, এবং তার যখন কার্যক্রম শুরু হয়েছিল বাংলাদেশের ভিতরে, আমরা যখন দেখেছি সেই 2018 সাল থেকেই যে বিদেশিরা অর্থাৎ পশ্চিমারা এসে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে একের পর এক মিটিং করতেছে, এবং বাংলাদেশের যে পুলিশ বাহিনী সেই মেট্রোপলিটন অফিসে যায় বা অন্য অন্য জায়গায় যায়, বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে মিটিং করে পশ্চিমারা, এবং কেউ গিয়েছিল, তারা মিটিং করেছে। তখন আমরা দেখেছি, তখন আমরা বুঝেছি হ্যাঁ এই সরকার আর বেশি দিন টিকতে পারবে না, কাজ শুরু হয়ে গেছে। কারণ আমরা তখন জানতে পেরেছি বা বুঝতে পেরেছি বা বুঝে ফেলেছি। তো তখনই দেখা গেছে যে এই পশ্চিমারা এসে জামাতে ইসলামের সাথেও মিটিং করেছে, যেটা কোনোদিনই হয় নাই বাংলাদেশের ইতিহাসে। কখনই কোনো পশ্চিমারা বা জাতিসংঘের কেউ বা ইংল্যান্ডের কেউ এসে জামাতে ইসলামের সাথে মিটিং করেছে, এটা দেখা যায়নি। তখন এই আওয়ামী লীগ সরকারের শেষের দিকটা এসে দেখা গেল জামাতে ইসলামের সাথেও মিটিং করতেছে। তখন আমি বুঝছি যে কিছু একটা হতে পারে নতুন করে।
যে কারণ এই 91 সালে বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় আসে তখন বেগম খালেদা জিয়ার কাছে এই আমেরিকা কিছু দাবি করেছিল যে এটা দিতে হবে, এটা করতে হবে। আমি বিস্তারিত গেলাম না। বেগম খালেদা জিয়া অত্যন্ত দেশপ্রেমিক ছিলেন এবং তিনি বলছেন এগুলো আমি কিছুই দিতে পারবো না, কিছুই করতে পারবো না, তাহলে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। তারপরেই কিন্তু শুরু হয়, এরপরে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল, আওয়ামী লীগকে আনা হয়েছিল। আওয়ামী লীগ 96 সনে শেখ হাসিনা বলেছিল যে হ্যাঁ আমি নৌবাহিনী ঘাঁটি দিব, গ্যাস দিব, টিপা চুক্তি, এগুলো সবকিছুই স্বীকার করে ক্ষমতায় আসছিলেন। কিন্তু তিনি ক্ষমতায় আসার পরে তিনি কি করলেন, চিটাগাং মহিউদ্দিনকে খেপাইয়ে দিলেন যে তুমি আন্দোলন করতে থাকো। মহিউদ্দিন আন্দোলন করে এক চেটিয়া 30 দিন চিটাগাং বন্দর বন্ধ করে রেখেছিলেন যে বিদেশি জাহাজ ঢুকতে দেব না। তারপর মহিউদ্দিন কিন্তু আর মেয়র হতে পারে নাই। তো এরকম করে যখন আওয়ামী লীগ বিএনপি কেউ যখন দিচ্ছিল না তাই ওই দেশটার স্বার্থ, তখন গিয়ে তারা চিন্তা 111 সৃষ্টি করলো। 111 সৃষ্টি করে দুই দলকেই ফেলে দেওয়ার চেষ্টা ছিল, মাইনাস করার চেষ্টা ছিল, কিন্তু অ্যাটলিস্ট সেটা তারা করতে পারে নাই। তো এই যখন এই দুই দলের কোনো দলই এই দেশটার স্বার্থটাকে দিচ্ছে না, তখন তারা চিন্তা করলো যে দেখি জামাত ইসলামকে ক্ষমতায় আনা যায় কিনা, এবং জামাত ইসলাম যদি ইসলামের পথ থেকে সরে আসে তখন, এবং সেটাই জামাত ইসলাম বলল যে আমরা শরিয়া ভিত্তিক সরকার গঠন করব না, বা আমরা কোরআনের আইন চালু করব না, আমরা প্রচলিত আইনেই রাষ্ট্র চালাবো। এখন আমি আরেকটু পিছনে যাই। যখন 5ই আগস্টের ক্ষমতা শেখ হাসিনা পালিয়ে গেল, তারপর জামাত ইসলাম তাদের যে ভূমিকা দেখলাম, তারা ব্যাপক রাষ্ট্রের ভিতরে শোরগোল ফেলে দিল, এবং পশ্চিমারাও জামাতের পক্ষে বিভিন্ন ধরনের প্রচারণা করতেছিল। এবং জামাত ইসলাম বাংলাদেশের ইউনিভার্সিটির ভিসি থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত সমস্ত জায়গায় জামাত ইসলামের তাদের নিজস্ব লোক ঢুকিয়ে ফেলেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সহায়তায়। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস ছিল আমেরিকার প্রোডাক্ট। আর ওই একটা কথা যে শুরু হয়েছিল যে ইঞ্জিনিয়ারিং শুরু হয়ে গেছে এবং জামাতকে ক্ষমতায় আনতে হবে, জামাতও কি করেছে, প্রায় 2700 লোককে নিয়োগ দিয়ে এই বট বাহিনী তৈরি করে সমানে জামাতের পক্ষে একটা হাইপ করে তুলছিল যে জামাত ক্ষমতায় আসতেছে। এবং এই যে জামাত ক্ষমতায় আসতেছে, এবং তারা বিএনপির বিরুদ্ধে ব্যাপক প্রচার শুরু হয়ে গেছিল। বাংলাদেশের বাহির থেকে যত ইউটিউবার আছে এবং বাংলাদেশের ভিতর থেকেও কিছু, এবং জামাত ইসলামের যে ওই বট বাহিনী তৈরি করা হয়েছিল, তারা একত্রে সমানে বিএনপির বিরুদ্ধে প্রচারণা শুরু করে দিয়েছিল। এবং এই প্রচারণায় যখন একজনে বলে যে বিএনপি চাঁদাবাজ, হাজার হাজার লক্ষ লক্ষ শেয়ার করতে থাকে বিএনপি চাঁদাবাজ, এইরকম করে মানুষের ভিতরে একটা তারা কিছুটা জনসমর্থন তৈরি করতে পেরেছিল, যারা সাধারণত রাজনীতি থেকে দূরে থাকে, রাজনীতি বোঝে না, তাদের কাছে। পরে আপনারা দেখেন যে ইঞ্জিনিয়ারিংটা হয়েছিল কিভাবে ইঞ্জিনিয়ারিং শুরু হয়। জামাত ইসলামের যে আমির তিনি বলেছে হ্যাঁ তার সাথে ভারতের গোয়েন্দাদের সাথে মিটিং হয়েছিল, কিন্তু সেটা গোপন রাখতে বলছে, যার কারণে তিনি বলেন নাই। আবার আমরা আরো জানি যে কাতারে গিয়ে এই যে মিস্টার খলিলুর রহমান তার মধ্যস্থতায় ভারত এবং আমেরিকার সাথে মিটিং করেছিল এই জামাতের যে আমির জনাব ডাক্তার শফিকুর রহমান, তিনি গিয়ে মিটিং করে এসেছিলেন। তো ইঞ্জিনিয়ারিং কিন্তু এখানে প্রায় সেটেল হয়ে গিয়েছিল যে জামাত ক্ষমতায় আসতেছে। এরপরেই আবার আরেকটা পথ খোলা রাখলো তারা, আবার গিয়ে লন্ডনে গিয়ে আবার জনাব তারেক রহমানের সাথেও মিটিং করে আসছেন, জনাব খলিলুর রহমানের মধ্যস্থতায় জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মিটিং হয়ে আসলো। তো এখন দুই দিকটাকেই সমান্তরাল ভাবে চালিয়ে যাচ্ছে যে কোন দলের জনসমর্থন কিরকম থাকে এবং কাদের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং কাদের সম্ভাবনা আছে ক্ষমতায় আসার। তো এখন জামাত ইসলাম তার সর্বশক্তি দিয়ে এরকম প্রচারণা চালিয়ে যাচ্ছে। আবার বিএনপি পন্থী যারা আছে অনেকেই আমাকে ফোন করেছে, অনেকেই হতাশা প্রকাশ করেছে, এবং তারা অনেক সময় আমাকে ফোন দেয় অনেক কিছু জানার জন্য। তো আমি শুধু একটা কথা বলছিলাম যে শেষটা দেখতে থাকেন কি হয়, কারণ রাজনীতি হচ্ছে একটা চলমান ঘটনা। এটা হঠাৎ একটা কিছু দেখলেই এটা থেকে কিছু বলা যায় না, কারণ এটা চলমান ঘটনা, এটা চলতেই থাকবে। এর পরেরটা কি হয় সেটা দেখেন। আমি তাদেরকে এরকম বলছিলাম। তো যখন এই জামাত ইসলামকে ক্ষমতায় আনবে পশ্চিমারা, এই ধরনের একটা আলাপ আলোচনা হচ্ছে, এবং জামাত ইসলামও সেইভাবেই পথ চলতেছিল, এবং বাংলাদেশের ভিতরে এরকম একটা হাইপ উঠে গিয়েছিল জামাত ক্ষমতায় আসবে। কিন্তু এর সাথে সাথে জামাত ইসলাম
যে তার ক্ষমতায় আসবে পশ্চিমাদের সহায়তায় এবং সে ইসলাম থেকে দূরে সরে গেছে। এক এক সময় তিনি এক এক কথা বলতেছেন এবং পশ্চিমারা মিডিয়ারা জামাতের পক্ষে বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা করতেছে। এবং আপনারা জানেন যে ওয়াশিংটন পোস্টে একটা খবর বেরিয়েছিল, সেখানে এই খবরটা ছিল এরকম যে আমেরিকা জামাত ইসলামের সাথে বন্ধুত্ব করবে। তাহলে এটা স্পষ্ট হয়ে যায় তখন কি হতে যাচ্ছে। তো জামাত ইসলামও একটা তার প্রচারণার ভিতরে গান বানিয়ে ফেলেছিল যে খেলা হচ্ছে কোন লেভেলে, অর্থাৎ এই কথাটা বুঝতে কিছু বাকি নাই যে খেলা হচ্ছে কোন লেভেলে। তার মানে হচ্ছে যে তারা সর্বোচ্চ লেভেলে পৌঁছে গেছে এবং তাদেরকে ক্ষমতায় নেওয়া হবে এবং তারা এই ক্ষমতায় যাবে। আমাকে অনেকে কমেন্টেও বলেছে আপনারা তো বুঝতে পারেন না যে খেলা হচ্ছে কোন লেভেলে, কি হতে যাচ্ছে। তো আমি তো এগুলো সবই বুঝি, সবই জানি, সবই দেখেছি। তো আমি চুপ থেকেছি, আমি দেখি যে শেষটা কি হয়। তো এখন জামাত ইসলামকে ক্ষমতায় আনবে, কিন্তু জামাতের জনসমর্থন নাই। কারণ জামাতের জনসমর্থন সবসময়ের জন্যই ছিল 5 থেকে 10% ভিতরে। এখন 5 থেকে 10% ভিতরে তো আর তাকে ক্ষমতায় নেওয়া যায় না। এখন বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা মাহমুদুর রহমান থেকে শুরু করে আর ইলিয়াস হোসাইন আর পিনাকি থেকে শুরু করে কনক সরোয়ার সবাই প্রচার করতেছে। প্রচার করতে করতে তার জনসমর্থন হয়তো কিছুটা বেড়েছে, কিন্তু ক্ষমতায় যাওয়ার মতো না। এখন কি করছে, বিদেশি দূতাবাস যারা আছে তারা সমানে গোপনে জরিপ চালায় যাচ্ছে এবং ভারতীয় দূতাবাস, আমেরিকার দূতাবাস থেকে শুরু করে তারা গোপনে জরিপ চালিয়ে যাচ্ছে। পশ্চিমারা বিভিন্ন রকম ভাবে গোপনে জরিপ চালিয়ে যাচ্ছে। এদিকে বিএনপি যারা আছে তারাও দলীয়ভাবে বিভিন্নভাবে গোপনে জরিপ চালিয়ে যাচ্ছে, দেখে যে কোন দলের কতটা জনসমর্থন আছে। কিন্তু যখন দেখতেছে যে জনসমর্থন জামাতের একেবারেই কম, যেটা ক্ষমতার ধারে কাছে না, আর বিএনপির জনসমর্থন প্রায় অনেক উপরে, কিন্তু তারপরও সমানে সর্বশক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে জামাতে ইসলাম, ডক্টর ইউনূস এবং এই বাংলাদেশের মিডিয়া এবং কনক সরোয়ার, এই গোষ্ঠী মাহমুদুর রহমান, তারা সমানে চেষ্টা চালিয়ে যাচ্ছে জামাতকে ক্ষমতায় নেওয়ার জন্য এবং প্রচার প্রচারণা চালানোর জন্য। কিন্তু কোনোভাবেই তাদের জনসমর্থন বাড়তেছে না। যখন দেখে যে কোনোভাবেই তাদের জনসমর্থন বাড়তেছে না, আমেরিকাও দেখলো, ভারতও দেখলো, সবাই দেখলো, তখন গিয়ে নির্বাচন একেবারে ঘনিয়ে আসছে। এখন 19কে 20 করা যায়, কিন্তু 19কে তো আর 200 করা যায় না, এটা কোনোভাবেই সম্ভব না। তখন গিয়ে তারা কি করলো যে হঠাৎ করে নির্বাচনের 2 দিন আগে ডক্টর ইউনূসের মাধ্যমে একটা আমেরিকা তার যে গোলামি চুক্তি সেটা করাই নিল বাংলাদেশকে আজীবনের জন্য ফাঁদে ফেলে, এবং কি করলো, হয়তো বিএনপির সাথে চলে আসছে যে হ্যাঁ আমরা তোমাকে সমর্থন দিব। আসলে বিএনপির তো আর ইঞ্জিনিয়ারিং লাগে না ক্ষমতায় যেতে, তার যে পরিমাণ জনসমর্থন ছিল, বিএনপির আকাশ সমান জনসমর্থন, তার তো আর ইঞ্জিনিয়ারিং লাগবে না। তবে বিদেশিদের সমর্থন তো লাগেই, কারণ আমেরিকার সমর্থন ছাড়া কেউ ক্ষমতায় টিকতে পারবে না, থাকতে পারবে না কখনোই। তাই সর্বশেষ দেখা গেল নির্বাচনের প্রায় 72 ঘন্টা আগে আমেরিকা তার অবস্থান চেঞ্জ করে ফেললো এবং বিএনপি নির্বাচনে আসলো। বিএনপি তার যে সঠিক যে জনসমর্থন, সত্যিকারের যে জনসমর্থন, তার দিয়েই সে ব্যাপক সিট পেল এবং ব্যাপক ভোট পেল এবং তারা ক্ষমতায় চলে আসলো। কারণ এছাড়া কোনো উপায় নেই। তবে এর ভিতরে যে কাবাবের হাড্ডি ঢুকিয়ে দিল আমেরিকা, সেটা হচ্ছে খলিলুর রহমান। খলিলুর রহমানকে বাংলাদেশের সরকারের ভিতর, অর্থাৎ বিএনপি সরকারের ভিতরে তাকে ঢুকিয়ে দিয়ে বিএনপিকে একটা সমর্থন দিয়ে দিল। কিন্তু সেজন্য বিএনপি ক্ষমতায় আসে নাই, বিএনপি জনগণের ভোটেই ক্ষমতায় আসছে। বিএনপির ক্ষমতায় আসছে ইঞ্জিনিয়ারিং লাগে না, যে পরিমাণ জনসমর্থন আছে বিএনপির। তো এটাই হলো বাংলাদেশে আসলে যে ইঞ্জিনিয়ারিংটা হয়েছে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে, সেটাই আসলে কিছুটা তুলে ধরেছি। এর পিছনে আরো অনেক ঘটনা আছে, ভিতরে অনেক ঘটনা আছে। এখন ভিডিও অনেক বড় হয়ে যায়, বড় ভিডিও কেউ দেখতে চায় না, সেই জন্য এখানেই শেষ করে দিচ্ছি। এবং এই সরকার টিকবে কতদিন সেই বিষয়ে আমি এর পরে একটা ভিডিও দেব, কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বড় করা যাচ্ছে না। এরপরে আপনারা আমার চ্যানেলে চোখ রাখবেন, কারণ এরপরে আমি ভিডিও দিচ্ছি যে এই সরকার টিকবে কতদিন আর কিভাবে এই সরকার পড়ে যাবে। ওই যে বললাম একটা ঘটনা ঘটবে, সেই ঘটনার পরে আর এই সরকার টিকতে পারবে না, সেই ঘটনাটা কি সেইটাই বিস্তারিত বলবো। তো আপনারা সবাই আমার দেশে আমার মা এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।